ইউনূস সরকার আর তার সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা এতবার বিচার করে গলা ফাটাচ্ছে যে মনে হতে পারে বাংলাদেশে বুঝি বিচার কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে যে বাংলাদেশে বিচার আচার কেজি দরে বিক্রি হয় তার প্রমাণ এই ভিডিওটাই। দর্শক, আমাদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, তিনি যখন অসহায়ের মতো কথা বলেন, সেই কথাগুলো শুনতে একটু অসহায়ত্ব বোধ হয়। এখন দেখেন, জুলাই সনদের যে জাতীয় ঐকমত্য কমিশন, তারা তো সুপারিশই করে দিয়েছে, যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে। এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে, জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে, এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিএনপি তো এখানে একা, বিএনপি তো একা পড়ে গেছে। বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল। শুনেছেন হঠাৎ করে ভূতের মুখে রাম নাম, যিনি আওয়ামী লীগকে তো ফিরানো দূরের কথা, জাতীয় পার্টিরও আওয়ামী লীগের দোসর হিসাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন, দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো। বুঝছেন সেই ভিপি নুরের হঠাৎ করে কি হইলো? আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন, কত রকমের যে বাহারি কমেন্ট। কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে ভিপি নুর আসলে আওয়ামী লীগের এজেন্ট। কেন এটা বললো? যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভিপি নুর অনেকবার মার খেত, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন জায়গায়, কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ইউনূস সরকার আর তার সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা এতবার বিচার করে গলা ফাটাচ্ছে যে মনে হতে পারে বাংলাদেশে বুঝি বিচার কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে যে বাংলাদেশে বিচার আচার কেজি দরে বিক্রি হয় তার প্রমাণ এই ভিডিওটাই দিচ্ছে। আদালতের বিচারক যিনি, প্রধান প্রসিকিউটরও তিনি, আবার যাকে বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে অভিনয় করতে বলা হয়েছে তিনিও একই ব্যক্তি বা দলের মানুষ। পুরো বিচার প্রক্রিয়াটাই মনে হচ্ছে কেবল যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের বিচারের প্রতিশোধ নেওয়া, আর কোনো কারণ নেই। আজকে আপনাদের শুধুমাত্র সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ঘটা অবিচার নিয়ে কথা বলবো। চলুন দেখে আসা যাক ইউনূসের গোয়ালঘর হয়ে যাওয়া বিচার ব্যবস্থার সাতকাহন, আদালত নাকি ইউনূসের গোয়ালঘর। তবে মূল আলোচনায় শুরুর আগে আম জনতা দলের নেতা তারেক সাহেবের একটি ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাতে চাই। আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে। এই আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন। আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নাকি। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি। তাকে কে নিয়োগ দিয়েছে? তাকে এই তাজুল ইসলাম ভাইরাই, তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত। সেই হিসাবে আমি তাকে কেন একটি আপনার হলো ষড়যন্ত্রের অংশ মনে করছি এই বিচারিক প্রক্রিয়ায়, বা ব্যাঠিক বলছি, ব্যাঠিক এভাবে বলা যায়, যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন, যে তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে, এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। দেখলেন তো ভিডিওটা? কেন দেখালাম বলুন তো? কোনো কারণ নেই, আপনারাই বুঝতে পারবেন কেন দেখিয়েছি। বাংলাদেশে ন্যায় বিচারের ধারণা এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে আইন, সত্য, নীতি এসব একসঙ্গে ভেঙে পড়ছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও চলমান কারাবাস এই পতনের সবচেয়ে নির্মম দৃষ্টান্ত। যে মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক পদে ছিলেন তাকেই এখন সাজানো অভিযোগে বন্দী রাখা হয়েছে। এটা কেবল একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়, এটি বিচার বিভাগের মর্যাদার উপর সরাসরি আঘাত। ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার সময় মানুষ ভেবেছিল আওয়ামী লীগের সময়ে যে দমন নিপীড়নের অভিযোগ তারা এনেছিল সেই যুগটা বুঝি শেষ হবে। ভাবা হয়েছিল আদালত রাজনীতির বাইরে দাঁড়িয়ে কথা বলবে, আইনের শাসন ফিরে আসবে, তারা তাই বলতেন। কিন্তু বাস্তবে যা ঘটছে তা এক নতুন ধরনের দমন নীতি, যেখানে আইনকে ব্যবহার করা হচ্ছে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে। আদালত এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বিচার নয়, ফরমায়েশি রায় চাইছে আদালতের কাছে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যেমন সত্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ক্ষেত্রেও সত্য। খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা, মানে এটি তার প্রমাণ। আপনি ধরতে পারেন একজন অশীতিকর বৃদ্ধ একটি হত্যা মামলা করেছেন ফতুল্লায় গিয়ে, মানে ভাবতে পারেন এটা। একথা আমি একদিন আরো একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, যে বিচারপতি খায়রুল হক হেঁটে হেঁটে গিয়ে অথবা ধরেন গাড়িতে করে গিয়ে ফতুল্লায় গিয়ে একজনকে হত্যা করে চলে এসেছেন। ভাবুন একবার দৃশ্যটা। 2024 সালের জুলাইয়ে ঢাকার যাত্রাবাড়িতে সংগঠিত একটি হত্যাকাণ্ডে তাকে 486 জনের সঙ্গে আসামি করা হয়েছে, কিন্তু অভিযোগপত্রে তার ভূমিকার কোনো ব্যাখ্যা নেই। এফআইআর এ নাম থাকলেও প্রমাণ নেই যে তিনি কখনো ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া যুক্তিও পুরোপুরি রাজনৈতিক। বাদীপক্ষের আইনজীবী প্রকাশ্যে বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর কারিগর খায়রুল হক, তাই সব হত্যা মামলায় তাকে আসামি করা উচিত। এটি কোনো আইনি যুক্তি হতে পারে না, এটি আসলে প্রতিহিংসার ঘোষণা। এই মামলার পরের ঘটনা প্রবাহ আরো বিভীষিকাময়। কোয়াশমেন শুনানির দিন হাইকোর্টে শুনানি
শুনানি শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের অফিস হঠাৎ সময় প্রার্থনা করে যেন শুনানি পিছিয়ে দেওয়া যায়, কারণ একটাই, খায়রুল হক যেন আরো দিন কয়েক কারাগারে থাকেন। আদালতে ন্যায্য শুনানি বিলম্বিত করার এই প্রবণতা নতুন স্বাভাবিকতা। বিচার বিভাগের স্বাধীনতা যেখানে নষ্ট হয়ে যায়, সেখানে ন্যায় বিচারকে কেবল কাগজের টিকে থাকে। ইউনূস সরকার মুখে বলছে সংস্কার, বাস্তবে করছে দমন নীতি। আজ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ব্যবহার হচ্ছে তা আওয়ামী লীগের সময়কেও ছাড়িয়ে গেছে। তখন ক্ষমতা রক্ষায় বল প্রয়োগ ছিল, এখন প্রতিপক্ষকে চূর্ণ করার আনন্দ আছে। বিচার বিভাগকে এই কাজে পুরোপুরি রাজনৈতিক যন্ত্রে পরিণত করা হয়েছে। খায়রুল হকের আইনজীবীদের বিরুদ্ধেও মামলা সাজানো, ওয়াশম্যান শুনানিতে সময় ক্ষেপণ, এমনকি সমালোচনাকারী আইনজীবীদের উপর হামলা, সবই দেখাচ্ছে যে এখন আদালত আর নিরপেক্ষ নয়, এটি ভয় এবং প্রতিহিংসার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। দ্বিতীয় মামলা অর্থাৎ 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের জালিয়াতি মামলা পুরোপুরি আইনি একটা কৌতুকের মতো। একথা আমি বলিনি, কথা বলছেন ডক্টর ইউনূসের বা এই লাল বিপ্লবীদের প্রিয় ভাজন ডেভিড বার্গম্যান, ডক্টর কামাল হোসেনের মেয়ে জামাই। অভিযোগ করা হয়েছে সংক্ষিপ্ত আদেশে থাকা হতে পারে শব্দদ্বয় পূর্ণাঙ্গ রায়ে নেই, তাই সেটি আসলে প্রতারণা। এই যুক্তি বিচার বিজ্ঞানের কোনো সংজ্ঞাতেই পড়ে না। সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে ভাষাগত পার্থক্যকে ফৌজদারি অপরাধ বলা মানে হলো বিচার বিভাগের স্বাধীন লেখনীকেও অপরাধে পরিণত করা। আরো হাস্যকর বিষয় হলো 2012 সালে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, তখন সরকার ইতিমধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। অর্থাৎ অভিযোগগত শব্দটি বাদ দিলেও, মানে হতে পারে শব্দদ্বয় বাদ দিলেও তার আর কোনো আইনি তাৎপর্য ছিল না। তবুও মামলাটি করা হলো শুধু খায়রুল হককে ছোট করার জন্য, তাকে আদালতের বারান্দায় হাঁটানোর জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। এরপর হলো তৃতীয় মামলা দুদকের মাধ্যমে। অভিযোগ কি, রাজুকের একটি প্লটে সুদের টাকা পরিশোধ করা হয়নি। 4 লাখ টাকার প্রশাসনিক বিবাদকে ফৌজদারি মামলায় পরিণত করা হলো। দুদক তার বক্তব্য নেওয়ার প্রয়োজন বোধ করলো না, সরাসরি মামলা করলো। উদ্দেশ্য আবার স্পষ্ট, আইনি প্রক্রিয়া নয়, দীর্ঘমেয়াদী হেনস্থা। এই মামলাগুলোর একটারও বাস্তব ভিত্তি নেই, সরকার সেটা জানে যেটার কোনো ভিত্তি নেই। তাহলে কি এই এবিএম খায়রুল হককে তো কিছুদিন বন্দী রাখা গেল, তাই না? এটাই তার শাস্তি। এই বৃদ্ধ বয়সের চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? একজন প্রধান বিচারপতিকে এভাবে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে, তাকে দাঁড় করানো হচ্ছে সাধারণ অপরাধীদের সাথে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অবস্থা নাম দেওয়া হয়েছে সংস্কার, একটা নিষ্ঠুর ব্যঙ্গ বাংলাদেশের কাছে। জুলাই সনদের কথা বলে সরকার দাবি করছে যে তারা বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে এসেছে, অথচ বাস্তবে চলছে ভয়ভীতি, হয়রানি আর বিচার বিভাগের অবমাননা। ন্যায় বিচার তখনই সম্ভব যখন বিচারক স্বাধীন থাকেন। এখন বিচারক স্বাধীন, আপনারা যে প্রথমে ভিডিওটি দেখলেন যেখানে মনে হয়েছে বিচারক স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন অথবা আইনজীবী স্বাধীন, আপনি তো দেখলেন যে কি হাস্যকর অবস্থায় নিয়ে গেছে বিচারকে। মানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কিনা হবে না, সেটা শেখ হাসিনার জন্য যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছে সেই আইনজীবী বলে দিচ্ছেন। বিচারকরা জানে অতিরিক্ত ন্যায়পরায়ণতা মানেই বিপদ। এই বিপদে কে পড়তে চায় বলেন জেনে শুনে? আজকে যারা ক্ষমতায়, তারা এক সময় এই আওয়ামী বিরোধী দমন নীতির তীব্র সমালোচক ছিলেন। তখন তারা বলতেন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক হাতিয়ার আর আদালত আওয়ামী লীগের কার্যালয়। আজ তারা নিজেরাই সেই একই অন্যায়ের উত্তরাধিকারী, শুধু রং বদলেছে, সংস্কৃতি নয়। এই নৈতিক পতনই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। খায়রুল হকের 3টি মামলায় আইনি দিক থেকে টিকবে না, টেকে না, কিন্তু আদালত নীরব। বিচারকরা এখন জানেন যে নীরবতাই নিরাপত্তা। আইনের ছাত্ররা একসময় শিখত কি, ন্যায় বিচার হচ্ছে অন্ধ। এখন তারা দেখছে ন্যায় বিচার মানে ভয়, হাত জোর করে রায় দিয়ে দেওয়া। মানে এই অবস্থাকে আপনি কি বলবেন, প্রতিশোধ নাকি বিচার বিভাগের এই আত্মসমর্পণ? আদালত এখন আর আদালত নয়, হয়ে গেছে কি ইউনূসের গোয়াল ঘর। আমি বলছি না যে বিচারকরা গরু, কিন্তু তাদেরকে গরুর মতোই খাটানো হচ্ছে, জোয়ালে জুতে দেওয়া হয়েছে, হাল চাষ করছে তারা। এখন আইন কেবল বেড়া, আর ক্ষমতার পোষা গরুগুলো সেই বেড়ার ভেতরে ঘাস খাচ্ছে। যাকে মালিক অপছন্দ করবেন তাকে গুতিয়ে সোজা করে দেওয়া হবে। সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক প্রধানমন্ত্রী, সবাই এখন সেই গোয়ালঘরের ভেতর সম্ভাব্য টার্গেট। একটা সময় মানুষ বিশ্বাস করতো অন্তত আদালত আছে শেষ ভরসা, এখন সেই বিশ্বাসও ভেঙে যাচ্ছে। খায়রুল হক হয়তো একটা ব্যক্তি, কিন্তু তার বন্দিত্ব গোটা বিচার ব্যবস্থার বন্দিত্বের প্রতীক। আজ তিনি জেলে, কাল অন্য কেউ। এখন যিনি মানে প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ, তাকে তো নিশ্চিতভাবে জেলে যেতে হবে, কারণ তিনি এমন এক কাজ করেছেন যে এই অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য আদালতের জাল নথি বের করেছেন। এই চক্র চলছেই বা চলবেই। সরকার ভাবছে এতে ভয় জন্মাবে, কিন্তু বাস্তবে জন্ম নিচ্ছে অবিশ্বাস, ঘৃণা আর নীরব প্রতিরোধ। ইউনূস সরকার হয়তো নিজেদের ইতিহাসের সংস্কারক হিসেবে নাম লেখাতে চায়, কিন্তু ইতিহাস তাদের মনে রাখবে কিভাবে? তারা বিচার বিভাগকে নিজেদের গোয়াল ঘর বানিয়েছিল। ক্ষমতা টেকে, মর্যাদা টেকে না। আর যারা মাথা নিচু করে অন্যায়কে বৈধতা দিচ্ছেন, কাল তাদের নামও এই অবিচারের তালিকায় উঠবে। কারণ ন্যায় বিচারকে দমন করলে বিচারক বাঁচেন না, সরকারও টেকে না। দেশের বিচার ব্যবস্থায় আজ এমন দুর্দশা যে চাহিবা মাত্র মামলা রেডি, বিচার রেডি, শাস্তিও রেডি, সাজার নথি রেডি। শোনা যাচ্ছে অবিলম্বে কয়েকজনকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি চলছে। কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মতো একজন মানুষকে যখন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেনস্থা করা হয়, তখন বিচার বিভাগকে আর যাই হোক আদালত বলা যায় না, বলা যেতে পারে বড়জোর ইউনূসের নিজস্ব গোয়াল ঘর, যে কথাটা আমি আগেই বলেছি। আমজনতা দলের তারেক সাহেবের ভিডিওটা কেন দেখিয়েছিলাম এবার বুঝতে পারছেন? কারণ যারা বিচারক, যারা আইনজীবী, যারা সরকারের দ্বারা প্রতিপক্ষের জন্য নিয়োজিত আইনজীবী, সকলেই আসলে আর কেউ নয়, এক গোয়ালের গরু। বিচারালয় তো নয়, ইউনূসের গোয়াল ঘর এটা, যেটা ইউনূস নিজে হাতে বানিয়েছেন। আর
ইউনূস হচ্ছেন এই গোয়াল ঘরের পাহারাদার, তাকে আপনারা একজন আন্তর্জাতিক রাখাল বলতে পারেন বটে। ভালো থাকবেন সবাই। দর্শক, আমাদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, তিনি যখন অসহায়ের মতো কথা বলেন, সেই কথাগুলো শুনতে একটু অসহায়ত্ব বোধ হয়। তিনি যখন তিনি দারুণ কথা বলতে পারেন, অসাধারণ কথা বলতে পারেন এবং কথা বলে মানুষকে মুগ্ধ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, তিনি যখন বঙ্গবন্ধুর বই নিয়ে, কারাগারের রোজনামচা নিয়ে কিংবা চিঠি নিয়ে, বঙ্গবন্ধুর চিঠি নিয়ে যে বই সম্পাদিত হয়েছে, সেই বই নিয়ে যখন বাংলা ভিশনে আলোচনা করেন, তখন যেভাবে প্রশংসা করেন যে তার জীবদ্দশায় তিনি বহু সম্পাদিত গ্রন্থ পড়েছেন, এরকম বিমোহিত কোনো বই পড়ে তিনি হননি, সেই কথা শুনে তখন মনে হয় যে আসিফ নজরুলের চাইতে এই পৃথিবীতে বঙ্গবন্ধু ভক্ত আর একটাও নাই। গত বছর 5 আগস্টে দৃশ্যপট পরিবর্তনের পরে সেই আসিফ নজরুলের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, অপরাপরের বিষয় সম্পর্কে কিংবা পতনের আগে, শেখ হাসিনা পতনের আগে শেখ হাসিনা সম্পর্কে যে পজিটিভ কথাবার্তা, পতনের পরে শেখ হাসিনা সম্পর্কে যে নেগেটিভ কথাবার্তা, সব কথা শুনলেই আপনি যখন যে কথা শুনবেন তখন সেই কথার এক ধরনের প্রেমে পড়ে যাবেন। অনেকে তাকে নিয়ে ট্রল করে, সমালোচনা করে। খালেদ মহিউদ্দিনের টক শোতে গিয়ে তিনি এরকম নাকি বলেছিলেন, আমার সরাসরি টক শোটা শোনা হয়নি, এরকম একটা অডিও ভিডিও ভাইরাল হয়ে গেছে যে হায় আল্লাহ খালেদ, আমি যদি এই কোনোদিন এই সুযোগ পেতাম, এরকম একটা ভিডিও নিয়ে প্রচুর ট্রল হয়। কিন্তু আসিফ নজরুলের মতো এত উচ্চমার্গীয় একজন ব্যক্তি নিয়ে এরকম ট্রল না হওয়াই ভালো। প্রশংসা বেশি করছি বলে আবার আপনারা বেশি রাগারাগি করেন না। প্রসঙ্গে আসে, মূল প্রসঙ্গে আসে। আসিফ নজরুল সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থা তৈরি হওয়ার প্রেক্ষাপটে আবারও অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং তিনি সহ পুরো সরকারই যে এক ধরনের অসহায় অবস্থার মধ্যে পড়েছে, অকপটে তিনি বলে দিচ্ছেন সেই কথা। কেন এত অসহায়ত্ব, কি ধরনের অসহায়ত্ব ফিল করছে সরকার? এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যেমন মনে করছেন যে যদি ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হয় তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, তাকে পদত্যাগ করতে হতে পারে, সেরকম আশঙ্কা কি আসিফ নজরুলের মধ্যেও বিরাজ করছে? একটু তার কথা এবং তার কথার পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনের যে অবস্থান, ঐক্যমত্য কমিশনের অবস্থানের প্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী শাহাদিন মালিক, ডক্টর শাহাদিন মালিক, তিনি কি বলছেন, কোনটা আদতে নিয়ম, এবং ঐক্যমত্য কমিশন শেষ মুহূর্তে দলগুলোকে না জানিয়ে অনেক পয়েন্ট চেঞ্জ করে ফেলেছে, এটা প্রতারণা করেছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুলের যে দাবি, এগুলো নিয়ে একটু বুঝে ওঠার চেষ্টা করব যে সরকার সত্যি অসহায় হয়ে পড়ল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের উপদেষ্টা এবং আমাদের প্রিয় শিক্ষক আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল যে কথাটা বলেছেন সরাসরি সেই পয়েন্টেই চলে যায়। বিবিসি বাংলা তাকে নিয়ে যে নিউজটা করেছে, সেখানে তার ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না। এতটা অসহায়ত্ব বোধ তিনি কেন করছেন, সরকার কি করবে সেটাই বুঝতে পারছে না। কি বললেন তিনি? বললেন রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না, এমন মন্তব্য তার। 270 দিন আলাপ আলোচনার পর এমন অনক্যের সুর হতাশাব্যঞ্জক এক সংবাদ সম্মেলনে গতকালকে তিনি এই কথা বলেছেন। সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে, তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা, সে ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয়। আসিফ নজরুল বলেছেন গণভোটের সময়ের ক্ষেত্রে 2টি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যখন অসহায়ত্ব বোধ করছেন যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না, তখন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলছেন এই অনক্যের কারণে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন। আবার ঐক্যমত্য কমিশন নিয়ে ভয়াবহ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাকে নিয়ে এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন। কি ভয়াবহ ব্যাপার, নকলেরও তো একটা সীমা থাকে। তিনি বলছেন যে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐক্যমত্য কমিশন। কি বলছেন তিনি? ডক্টর ইউনূস বলেছেন, এই কথা মন্তব্য করে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন, তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না, মানুষ বিশ্বাস করে না। বিএনপির এই নেতা দাবি করেন জুলাই সনদে 47 থেকে 48টি ধারা রয়েছে, যেটা সাংবিধানিক ধারা, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। সংবিধান সংশোধনের প্রয়োজন যদি হয় তাহলে কি করতে হবে, এই ব্যাপারে 71 টেলিভিশনে ডক্টর শাহাদিন মালিক, বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী, তিনি যেটা বলেছেন সেটাই মূলত আইন। তিনি যেটা বলছেন ঐক্যমত্য কমিশনের এই কর্মকাণ্ডকে পুরোটাই তিনি অবৈধ বলছেন। কিভাবে বলছেন? তিনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের আদেশ জারির কোনো এখতিয়ার সরকারের নেই। শুধুমাত্র এই সরকার না, কোনো সরকারেরই আদেশ জারির এখতিয়ার নেই। একেবারে স্পষ্ট বলেছেন যে দাবিটা করা হচ্ছে এবং যে প্রস্তাবনাটাও করা হয়েছে যে সরকার একটা আদেশ জারি করবে, সাংবিধানিক আদেশ, তিনি বলছেন যে সংবিধানে, আইনে এই ধরনের কোনো এখতিয়ার সরকারের নেই। তিনি আর কি বলছেন? বলছেন যে সংসদকে যে বাধ্য করার প্রসঙ্গ আনা হয়েছে, সাংবিধানিক পরিষদ গঠন করে 270 দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিকলি এটা বাস্তবায়িত হবে এবং সংসদকে বাধ্য করার বিভিন্ন পদ্ধতি খোঁজা হচ্ছে। আলী রিয়াজ এটা জমা দেওয়ার আগে বলেছিলেন, স্বীকার করেছিলেন। সেই ব্যাপারে ডক্টর শাহাদিন মালিক বলছেন সংসদকে বাধ্য করা যায় না।
তাতে সংসদের সার্বভৌমত্ব আর থাকে না। কেউ যদি সংসদকে বাইরে থেকে বলে দেয় তুমি এই আইন বাস্তবায়ন করতে বাধ্য, তাহলে তো আর সংসদ থাকলো না, তাহলে আমরা রাজতন্ত্রে চলে গেলাম। এটা গণতন্ত্র এবং সংবিধান বিরোধী। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন যে সংসদকে বাধ্য করার যে এজেন্ডা আনা হয়েছে, যে সংসদ বাধ্য, এটা যদি না করে সংসদ তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। এটা বাইরে থেকে কেউ করতে পারে না, এটা একমাত্র রাজতন্ত্রে বাইরে থেকে বলে দেওয়া যায় যে তুমি এটা করতে বাধ্য। গণতন্ত্রে এটা হয় না এবং সংবিধানও এটা মানে পারমিট করে না। সংসদ হচ্ছে স্বাধীন একটা প্রতিষ্ঠান, সে নিজের মতো করে আইন তৈরি করবে এবং সেই আইন তৈরি করবে সংসদের সদস্যদের মানে ভোটাভুটির মাধ্যমে। সেই আইন পর্যায়ক্রমে মানে স্পিকারের সই হবে, রাষ্ট্রপতির সই হবে এবং তারপরে সেটা আইনে রূপান্তরিত হবে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার সই করার আগে এটা তিনি জনমত যাচাই করবেন, তাহলে তিনি তখন গণভোট দিতে পারেন। গণভোটে তিনি যাচাই করতে পারেন যে জনগণের এর পক্ষে মতামত আছে কি নেই। তাছাড়া গণভোটও কোনো মানে আইন নয়, সেটাও তিনি বলেছেন। এখন দেখেন, জুলাই সনদের যে জাতীয় ঐকমত্য কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে, যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে। এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে, জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে, এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিএনপি তো এখানে একা, বিএনপি তো একা পড়ে গেছে। বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল, যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বুলেট প্রুফ গাড়িতে ওঠাতে পারেন। কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা, বিএনপি রীতিমতো বুলেট প্রুফ গাড়ি কিনে রেখেছিল, তারেক রহমান চলে আসবেন তফসিল ঘোষণা হওয়া মাত্রই। অনেক বিশেষ আশাবাদী ব্যক্তিরা এমন কথাও বলছিলেন যে কেন তফসিল ঘোষণার পরে কেন আসতে হবে, এখন যেরকম নির্বাচনী হাওয়া বইছে তাতে তারেক রহমানের এখনই চলে আসা উচিত, এমনকি 7ই নভেম্বরই বা কেন তিনি আসছেন না। এমন একটা আমেজ যখন বিএনপির ভেতরে প্রবাহিত হচ্ছে, বিশেষভাবে সে কারণে যে জুলাই সনদটা বেশ পিআর পদ্ধতি নিয়ে চাপাচাপি ছাড়া তারা স্বাক্ষর করিয়ে ফেলতে পেরেছেন এবং ডক্টর ইউনূস শেষ পর্যন্ত সকলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করে একে এক ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। বিএনপি ভেবেছেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে, বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত, এখন শুধুমাত্র তারেক রহমান নামবেন, নেমে ওই গাড়ি থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর গাড়িতে গিয়ে উঠবেন। এই যখন পরিস্থিতি, তখন বিএনপির সকল স্বপ্ন সাধ চুরমার হয়ে গেছে। আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক খসড়া ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়ার পর, যেখানে সেই বাস্তবায়ন আদেশে তিনি সরাসরি বলেছেন গণভোটের আয়োজন করা উচিত এবং তিনি সরাসরি বলেছেন যে জুলাই সনদের যত যত সংস্কার প্রস্তাব, এগুলো নাকি পরবর্তী নির্বাচিত সংসদ যদি 270 দিনের মধ্যে সে সময় গঠিত সাংবিধানিক পরিষদের মাধ্যমে অনুমোদন না করে, তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ওগুলো সংবিধানে ঢুকে যাবে। বিএনপি কল্পনাও করে নাই যে জুলাই সনদকে শেষ পর্যন্ত সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়টি, যে বিষয়টি ঘটেনি এই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করতেই গেল না জুলাই সনদ, কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রীতিমতো জামায়াতে ইসলামীর এমন তর্ক দেখা গেল যে জামায়াতে ইসলামীকে প্রতারক বলছে জাতীয় নাগরিক পার্টি, আর জামায়াতে ইসলামী বলছে যে এনসিপি যেন তার বাপ মানে জামায়াতে ইসলামীকে ভুলে না যায়। এসব বচসার মধ্যে বিএনপি ভেবেছিল সে ঠিক জায়গায় আছে এবং নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনই পরবর্তী লক্ষ্য। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, গণভোট আসতে যাচ্ছে। মানে এখন বিএনপি যতই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে নালিশ করে বলুক না কেন যে জামায়াতে ইসলামী, এনসিপি আর ডক্টর ইউনূসের সরকার একসাথে হয়ে গেছে, তাদের যে টু শব্দ করবার উপায় থাকবে না, তার প্রমাণ হচ্ছে তারেক রহমান কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন নাই। দেখেন, তারেক রহমান এক দফায় কিছু কথা বলা শুরু করেছিলেন সেই মে মাসে। তিনি দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের দাবি যখন তুঙ্গে উঠিয়েছিল বিএনপি, তখন মানে তারেক রহমান বলে যখন জনসভায় ঘোষণা দিয়ে দিলেন ভার্চুয়ালি যোগ দিয়ে যে আপনারা সকলে প্রস্তুত হন, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, তখন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে লন্ডনে উপস্থিত হলেন এবং আমি এখন পর্যন্ত জানি না কি বড়ি বা কি বটিকা তিনি তারেক রহমানকে দিয়ে এলেন। সাথে সাথে তো তিনি ডিসেম্বর থেকে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নেওয়ার ব্যবস্থা করে ফেললেনই বটে। আসলে ফেব্রুয়ারিতে নিয়ে তিনি এটা বুঝলেন যে এমন বটিকা তার হাতে আছে যে বটিকা প্রয়োগ করলে ফেব্রুয়ারিতে কেন, আজীবনে কখনো বিএনপি তার সঙ্গে আর জেদাজেদি করতে আসবে না। সেটা বুঝেছেন বলেই এ দফায়ও বিএনপি শুরু থেকে বলেছে যে নির্বাচনের আগে কোনো গণভোট না। বিএনপি শুরুতে বলেছে কিসের গণভোট, একমাত্র যে নির্বাচন নিয়ে কথা হতে পারে, যে ভোট নিয়ে কথা হতে পারে সেটা জাতীয় সংসদ নির্বাচন। তারপর এক পর্যায়ে গণভোটে রাজি হয়েছে। এর মধ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনিও মির্জা ফখরুলকে এক দফা ডেকে পাঠিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপি দু তরফেই যেহেতু এই চাপ খুবই জোরালো ছিল যে গণভোট হতেই হবে, না হলে এই সংবিধানের এই সংস্কার কমিশনে যে আলোচনা সেটা কি করে সাংবিধানিক ভিত্তি পাবে। বিএনপি কিন্তু বরাবর বলে আসছিল ঐকমত্য কমিশনের সভায় যে গণভোট যদি হয়ও সেটা যেন নির্বাচনের দিন ভোটের তারিখেই হয়। হঠাৎ করেই এই আলী রিয়াজ যখন বললেন গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বা সরকারকে, তখন দেখা গেল যে জামায়াতে ইসলামী আবারও এতটাই গুরুত্ব দিয়ে এখন বলছে যে নভেম্বরেই হতে হবে গণভোট, যে তারা বলছে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। আরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের কথা তো এটাই, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এত তাড়াহুড়ার কি আছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি তারাও তো বরাবর বলে আসছে যে নির্বাচন তো এই সরকারের একমাত্র লক্ষ্য নয়, বিচার আছে, সংস্কার আছে, আরো অনেক কিছু করবার আছে, কাজে নির্বাচন নিয়ে অস্থিরতার তো কিছু নাই। এবং নির্বাচন নিয়ে অস্থিরতার জন্য জামায়াতে ইসলামী আর এনসিপি তো বরাবরই বিএনপিকে দায়ী করে এসেছে। কাজেই এখন এনসিপির নেতা
নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি মানে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেয়াদব, শিষ্টাচার বহির্ভূত, মাথা গরম তরুণ নেতা বলছেন বটে, কিন্তু তিনি একটা মোক্ষম কথা বলেছেন। তিনি বলেছেন যে কবুল বলে ফেলার পর এখন তো বিএনপির এই মানে জুলাই সনদ থেকে সরে দাঁড়ানোর কোনো উপায় নাই। তিনি মনে করাচ্ছেন যে জুলাই সনদ না দেখে যে আপনারা স্বাক্ষর করে ফেলেছেন, এখন এর কাফফারা দিন। কারণ মনে রাখবেন, জুলাই সনদ স্বাক্ষর করতে যখন দৌড়ে দৌড়ে 17ই অক্টোবর সংসদে গিয়ে হাজির হলেন, মানে দক্ষিণ প্লাজার সেই মহা সমাবেশে গিয়ে, মানে জনসংখ্যার দিক থেকে সমাবেশ না, মঞ্চটা বিরাট ছিল, তো সেই বিরাট মঞ্চে গিয়ে হাজির হয়ে সালাউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম আলমগীর ছাতা ধরে রইলেন ইউনূসের মাথার উপরে, তখন বিএনপি আসলে কি ভেবেছিল? বিএনপি তো কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার আইডিয়া ছাড়াই সত্যি সত্যি স্বাক্ষর করে এসেছে। কাজেই এখন এই তরুণ নেতা যা বলছেন তা তো ঠিক বটেই। এখন তো তাদের বুঝতেই পারার কথা যে তারা না বুঝে এই সনদ স্বাক্ষর করেছেন। কিন্তু মনে করে দেখেন, তখন বিএনপি কি ভীষণ উৎসাহী। বিএনপি তখন পাল্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলছেন যে এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদ, এত বড় একটা ঐতিহাসিক সনদ, ওরা ডিস্টার্ব করছে। এবং কারা ডিস্টার্ব করছে আর জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় সেটা নাকি তারা লক্ষ্য রাখছেন। বিএনপি সত্যি ভেবেছিল জুলাই সনদ জাতীয় নির্বাচনের পথে হাঁটার সনদ। এখন পরিষ্কার বুঝে গেছে জুলাই সনদ হচ্ছে গণভোট আনার সনদ। জামায়াতে ইসলামী ডেডলাইন দিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে হয় বৃহস্পতিবার রাতে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে, না হলে শুক্রবারের মধ্যে করতে হবে। তিনি বলেছেন কেন? রাতে তো অনেক আদেশ জারি হয়েছে, তাহলে গণভোটের আদেশ জারি হতে পারবে না কেন? এবং সৈয়দ মোহাম্মদ তাহেরের কথা হচ্ছে পিআর পদ্ধতি সহ অনেক বিষয়ে তারা স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য, এখন তো তারা আর বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন না। আর দেখেন, এই সাংবিধানিক ভিত্তি তাদের চাই জুলাই সনদের। সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু এটা নতুন কথা বলছেন না। তিনি এর আগে ঐকমত্য কমিশনে বলে এসেছিলেন যদি সাংবিধানিক ভিত্তি না দেন তাহলে আমি মামলা করবো ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, কারণ কেন ঐকমত্য কমিশন তাহলে আমাদের এত সময় নষ্ট করলো। এখন ডেডলাইন বেঁধে দিয়েছে জামায়াতে ইসলামী। সৈয়দ মোহাম্মদ তাহের মানে ছোটখাটো কোনো নেতা নন, কিংবা জাতীয় নাগরিক পার্টি মার্কা কোনো দল নয় যে যাদের জনগণ জোটাতে শেষ পর্যন্ত জনবল জনশক্তি প্রদর্শন করতে অসুবিধা হবে। জামায়াতে ইসলামী বলে দিয়েছে সরকারকে গণভোট আদেশ জারি করতেই হবে শুক্রবারের মধ্যে। এখন এই অবস্থায় আসিফ নজরুল ছোট প্রধান উপদেষ্টা, মানে এই কদিন আগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে নাকি এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এর আগেও কয়েক দফায় এমন খবর বিভিন্ন সূত্রে বেরিয়ে এসেছিল বটে। কাজেই এই যে বাংলাদেশের ছোট প্রধান উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তখন বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আসিফ নজরুল, ডক্টর ইউনূস সবাই আসল বড়ি বুঝে গেছেন। মানে দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে তো জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে বড়ি তো উনিও খেয়েছেন। কাজেই এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত দেবেন তা তো সবাইকেই মানতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কিন্তু বলেন নাই যে দ্রুতই গণভোট হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি বলেছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন, মানে পার্টিকুলার কেউ নেবেন না, মানে প্রধান উপদেষ্টা নিচ্ছেন। মানে যেই সিদ্ধান্ত এতদিন মানে প্রায় বছর খানেক ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সভায় বসলো, সিদ্ধান্ত নিতে পারলো না, এখন হেড স্যার ঠিক করেছেন যে এসব ছাত্রদের কথা তিনি আর শুনবেন না, তিনি যা বলে দিবেন সেটাই আপনাদের সবাইকে মেনে নিতে হবে। ভূতের মুখে রাম নাম। যিনি আওয়ামী লীগকে তো ফিরানো দূরের কথা, জাতীয় পার্টিরও আওয়ামী লীগের দোসর হিসাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন, দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো, বুঝছেন? সেই ভিপি নুরের হঠাৎ করে কি হইলো, আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট। কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে ভিপি নুর আসলে আওয়ামী লীগের এজেন্ট। কেন এটা বললো? যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভিপি নুর অনেকবার মার খাইতো, ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায়, কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতো না। হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী লীগ সরকারের সময় দিনরাত শেখ হাসিনার গালাগালি বকাবকি করার পর, পুলিশকে গালাগালি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইতো। আবার প্রধানমন্ত্রী দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা পায়ে ধরা সালাম দিয়া মায়ের চেহারা দেখা, ছাত্রলীগের সেই ঐতিহাসিক বক্তব্য, মানে এই বক্তব্যগুলোর পর যে রিউমারটা উঠছিল, আজকে ভিপি নুরের এমন বক্তব্যে হঠাৎ করে তো বিএনপি আর দোষ করলো কি? যে আপনারা তো সমালোচনা করছিলেন, এখন ভিপি নুরের বক্তব্য কি সঠিক না ভুল এটা বোঝার জন্য একটু ডেপথলি আপনাকে ভাবতে হবে। বক্তব্য সঠিক, কেন সঠিক সেটা পরে বলতেছি, কিন্তু ভিপি নুরের পক্ষ থেকে এই আহ্বানটা এটা আসলে কতটুকু যুক্তি। এখন এটা তিনি কেন করছেন? বেসিক্যালি তিনি তার পুরোটা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা তো এই মুহূর্তে ফিরবে না, আর আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। সো আওয়ামী লীগের যে ফ্লোটিং একটা ভোটার আছে বা একটা ভোট ব্যাংক আছে, রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার, রাজনৈতিক কর্মী। সো তোমরা ভিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও, ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও, ভাল লাগলে কি বলা যে বিএনপিতে যাও, ভাল লাগলে গণ অধিকার পরিষদে আসো। ভিপিনুর কিন্তু নিজের কথাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য। যে এখন নূরের কথাটা কি ভুল না রাখ সেটাতে আমি আবার বলতেছি, ভিডিও শেষ অংশে আসতেছি, কথাটা সঠিক, কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন খাইলেন? আসুন দেখি মূল কথাটা কি।
নূরের বক্তব্যটা সঠিক এই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল, এটা অবৈধ ছিল না, সন্ত্রাসী সংগঠন তো ছিল না, সেটা বাংলাদেশের অনেক মানুষ এই দলটার সাথে কানেক্টেড ছিল। প্রশ্ন হচ্ছে দল কইরা যারা অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এদের বিচার বাধ্যতামূলক 100%, এটা পুরো বাংলাদেশের মানুষই চায়। তবে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলাগুলো এগুলোর হিসাব আলাদা। কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হয়তো ধরেন অত্যাচারী জুলুমবাজ পার্টির সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা বড় জোর আপনি সর্বোচ্চ গয়না 5 থেকে 10% পাবেন। বাকি 90% আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল করতে পছন্দ করে, কেউ শেখ মুজিব পছন্দ করে, কেউ শেখ হাসিনা পছন্দ করে, কেউ ছাত্রলীগ পছন্দ করে, ওই কারণে কিন্তু আওয়ামী লীগ করছে, তাই না? এরা কিন্তু সন্ত্রাসী না, অপরাধী না, আর এরা বাংলাদেশ ছেড়ে ভাইগেও যায় নাই। এই 5 আগস্টের পর আপনি ধরতে পারেন 10% আওয়ামী লীগের বিভিন্ন সারির নেতাকর্মী বাংলাদেশের পালাই গেছে। বাকি যে 90% ভোটার রয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে, এরা তো ভোট দিবে। এখন এদের ভোটটা কারণে আপনি দেখেন জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে, বিএনপির মতন আওয়ামী লীগকে দলে ঢুকাতে চাচ্ছে। কাদের? বিপিনুর যাদের দেশে মানে ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো রকম অভিযোগ নাই, অন্যায় অত্যাচার জুলুম করেন নাই, তারা তো বাংলাদেশে আছে, তারা ভোট দিবে। সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোনো দলের সাথে মিশতে, তো তারা কিছু মিশতে বলতে এখানে ভোটটারই বোঝানো হয়েছে যেন ভোটের মাঠে একটা ইফেক্ট করে। আর এই জায়গাটায় আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদেরকে নিয়ে। যেহেতু সামনে নির্বাচন, সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড়সড়। এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে, ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গা তৈরি হয়। এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ, আপনি এদের সাথে আসলে বাংলাদেশ চালাতে পারবেন? চলবে তো না। এদের কি সমাজে অবদান নাই? অবশ্যই আছে। ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সরকারি বেসরকারি ভাবে আওয়ামী মনে অনেক মানুষ আছে। আপনি চাইলে এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবেন না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইতে পারবেন না। যে সরকার করবেন তারা পরবর্তী সময় বিপদে পড়বে। সো এই কমিউনিটিটাকেই বেসিক্যালি ভিপিনুর আহ্বান জানিয়েছে। এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে, এর বাইরে কোনো কথা নেই। কারণ দিনরাত আওয়ামী লীগ ফেলে দেশে কেউ বাঁচবে না, এটা বাঁচবে না, ওটা, এটা কিন্তু নূরেরই কথা। আপনি ভিপিনুর এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? আসলে ঘটনাটা কোথায়? তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।